আলোচ্য বিষয় সেপ্টেম্বর মাসের বাংলা নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ক্লাস শুরুর আগে বলে রাখি, যারা তোমরা আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো দেখে নিই, প্রথম প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। এখানে দেখো 6টা প্রশ্ন আছে, প্রত্যেকটা 3 করে আছে। তারপরে দেখো নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে দেওয়া আছে এবং এখানে 3 নম্বর, এখানে 14টা প্রশ্ন আছে 1 নম্বর করে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর। প্রশ্ন কি আছে? বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। প্রাবন্ধিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগ ঘটিয়েছেন? বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে কেন তিনি আত্মনির্ভরশীল মনে করেননি? তো এর উত্তরে আমরা কি লিখবো দেখে নিই। এর উত্তরে আমরা লিখবো, দুটো পার্টে আছে। অংশটি সৈয়দ মুস্তাফা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। উত্তরের প্রথম অংশ, মনের কোনো নতুন চিন্তা বা অনুভূতি প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষার মতো নিজস্ব শব্দভাণ্ডারে অনুসন্ধান না করে বাংলা ও ইংরেজি অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে। এই প্রসঙ্গে লেখক সৈয়দ মুস্তাফা আলী আলোচ্য উক্তিটি করেছেন। এবার যে দ্বিতীয় প্রশ্নটা আছে, বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে কেন আত্মনির্ভরশীল মনে করেননি, তার উত্তরটা কি লিখবো। দ্বিতীয় অংশ কি লিখবো? আধুনিক কালের ভাষা ইংরেজি ও বাংলা প্রয়োজনের খাতিরে অতিরিক্ত শব্দ চীন ও অন্যান্য ভাষা থেকে গ্রহণ করে নিজ ভাণ্ডারকে সমৃদ্ধ করারও প্রয়োজন মেটানোর চেষ্টা করে। তাই ভাষার স্বয়ং সম্পূর্ণতা প্রসঙ্গে তিনি বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে আত্মনির্ভরশীল মনে করেননি। ঠিক আছে, এটা কেনটা কেটে দিবে, আত্মনির্ভরশীল মনে করেননি। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা কি আছে? আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? এটাও দুটো অংশে আছে। তো লিখবে, উদ্ধৃতাংশটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তরের প্রথম অংশ কি লিখবে? দিনের শেষে সূর্য অস্ত যাওয়ার পর আকাশের 7টি তারা যখন ফুটে ওঠে, ঠিক সেই সময়ে কবি ঘাসে বসে থাকেন এবং সন্ধ্যাকালীন সৌন্দর্য উপভোগ করেন। এই উত্তর দ্বিতীয় অংশ কি লিখবে? কবির চোখে অতি প্রিয় রূপসী বাংলার সন্ধ্যার সময় যে রূপ ধরা দিয়েছে তাকেই তিনি শব্দের জাদুতে প্রকাশ করেছেন। সবে যখন সূর্য অস্ত গিয়ে আকাশে দেখা দিয়েছে সপ্তর্ষিমণ্ডল, তখন অস্তর আগে শেষ আভায় টুকটুকে লাল মেঘ বিলীন হয় সাগর জলে। দিন আর রাত্রির সেই সন্ধিক্ষণে কবির মনে হয় যেন এক এলোকেশী কন্যা দেখা দিয়েছে বাংলার নীল আকাশে। মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন সেই মেয়ের ছড়িয়ে পড়া কালো চুলের রাশি। কবি তার চোখ, মুখ, নাক অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে অনুভব করেন সেই ঘনিয়ে আসা আধারকে। শুধু চোখ বা ত্বক দিয়ে নয়, কবি গন্ধ দিয়ে অনুভব করেন সন্ধ্যাকে। ঠিক আছে, এবার চলে আসছে 3 নম্বর প্রশ্ন। কিন্তু বিঘ্নও আছে বহু। পত্রলেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে কি রূপ বিঘ্নের কথা জানিয়েছেন? এটা 3 নম্বর আছে। উত্তরে তোমরা লিখবে, উদ্ধৃতাংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক প্রবন্ধ রচনা থেকে গৃহীত হয়েছে। চিঠি থেকে জানা যায় যে ভগিনী নিবেদিতা ভারতবর্ষের নারী সমাজের কল্যাণ সাধনের জন্য তার দেশ থেকে ভারতবর্ষে আসতে চান। স্বামীজি তাই তাকে নানা বিঘ্নের কথা জানান। প্রথম হচ্ছে শ্বেতাঙ্গ সম্পর্কে ভারতীয়দের বিরূপ ধারণা। 2 নম্বর আমাদের দেশের আবহাওয়া তার প্রতিকূলতা। 3 নম্বর ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য তিনি এই দেশে পাবেন না। ঠিক আছে, এখানে লিখবে এই দেশে পাবেন না। তারপরে 4 নম্বরে এই দেশে রয়েছে চরম জাতিগত অস্পৃশ্যতা। ফলে শ্বেতাঙ্গ নারী হিসাবে মানুষের জন্য কাজ করতে এলে বেশিরভাগ মানুষ ভয়ে, ঘৃণায়, সন্দেহে তাকে এড়িয়ে যাবে। 3 নম্বরের জায়গা ঠিক করে নেবে। তারপরে দেখো 4 নম্বরটা কি বলেছে? নটি গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশে নটি গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। এটাও 3 নম্বর আছে।
এর উত্তরে তোমরা লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একদা মানুষ নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল প্রকৃতি গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে। জীবন বয়ে চলে স্বচ্ছন্দ সহজ ছন্দে, আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে তার কাছে। নটি গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা শেষ হয় না। তারপরে চলে আসি 5 নম্বর প্রশ্ন কি আছে, আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। এটাও 3 নম্বর আছে। এর উত্তরে তোমরা লিখবে উদ্ধৃতাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী নামক গল্প থেকে গৃহীত হয়েছে। রাধারানী পাঠ্যাংশে দেখা যায় একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায়। জ্ঞাতি ডিক্রি জারি করে তাদের পিতৃপুরুষের ভিটের থেকে উচ্ছেদ করে 10 লক্ষ টাকার সম্পত্তি দখল করে নেয়। এর ফলে রাধারানীর মা তার সর্বস্ব হারায়। মা ও মেয়ে পথে এসে দাঁড়ায়, তাদের জীবনে নেমে আসে চরম অভাব। এরপরে জানা যায় যে মা ও মেয়েকে কোনো ক্রমে একটি জীর্ণ কুটিরে থাকতে হয়। কোনো প্রকার শারীরিক পরিশ্রম করে রাধারানীর মা দিনপাত করতে থাকেন। অর্থের অভাবে মেয়ের বয়স অতিক্রান্ত হওয়া সত্ত্বেও বিবাহ দিতে তিনি অক্ষম হন। আবারও পোশাকের ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর ক্ষমতা হারায়। মা ও মেয়ে দারিদ্রতার মুখোমুখি হতে বাধ্য হয়। ঠিক আছে, এবার চলে আসি 6 নম্বর প্রশ্নে। কভার যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কীভাবে সেই প্রমাণ পেয়েছেন? এটা 5 নম্বর প্রশ্ন, এটার মান আছে 5। সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি অবলম্বনে কভার্স গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথন যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে কভার্সের শিক্ষায় অভাবনীয় উন্নতি ঘটেছিল। আর তারপর থেকে সে নিজেকে অন্য সাধারণ কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করে। একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ এক কান ফাটানো বাজ পড়ার শব্দ হলে প্রফেসর শঙ্কু জানলার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরাচ্ছে। বিকালে বৃষ্টি থেমে গেলে বাইরে কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। সে অঞ্চলের সব কাক ওই মরা গাছটার কাছে এসে কোলাহল শুরু করে। প্রফেসর তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে। বোঝা যায় ওই বাজ পড়ার ফলে কাকটার, এখানে ক হবে, সরি এখানে ক লিখে দেবে, কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে কভার্স প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো রকম আগ্রহ দেখায়নি। সে এক মনে তখন পেন্সিল দিয়ে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা লিখছিল। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে কভার্স নিজেকে সাধারণ কাকের থেকে আলাদা করে রাখতে চায়। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরের প্রশ্নগুলো, নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। ব্যাকরণের প্রশ্ন, মৌলিক শব্দ বলতে কি বোঝো? 1 নম্বর আছে যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয় বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলে। সংস্কৃত থেকে এইসব শব্দ অবিকৃতভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে। এর উদাহরণ কি? হাত, পা, চোখ ইত্যাদি। ঠিক আছে। 2 নম্বর, নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? এর উত্তরে তোমরা লিখবে বাংলা শব্দভাণ্ডারে নবগঠিত শব্দ 3 প্রকার। 1 নম্বর মিশ্র বা সংকর শব্দ, 2 নম্বর অনুদিত শব্দ, 3 নম্বর খণ্ডিত শব্দ। ঠিক আছে, এবার 3 নম্বর চলে আসছি। তদ্ভব শব্দের 2টি উদাহরণ দাও। এটা 1 নম্বরে আছে। তদ্ভব শব্দের 2টি উদাহরণ হলো হস্ত থেকে হত থেকে হাত, আরেকটা হলো গাত্র থেকে গা। দেশি শব্দকে অজ্ঞাতমূল শব্দ বলা হয় কেন? এটার মানও 1। উত্তর লিখবে দেশি শব্দ দেশের প্রাচীনতর আদিবাসী দ্রাবিড় গোষ্ঠীর ভাষা। অধিকাংশ ক্ষেত্রে এই শব্দের মূল পাওয়া যায় না বলেই কে অজ্ঞাত মূল বলা হয়, যেমন ডিঙি। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর চলে আসছি। তুর্কি এবং ওলন্দাজ শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন 2টি করে শব্দের উদাহরণ দাও। এটাতে 1 নম্বর আছে তুর্কি থেকে কি হয়েছে? তুর্কি থেকে হয়েছে কাঁচি, বেগম, বোচকা, বারুদ। ঠিক আছে, এর মধ্যে যে কোনো 2টো তোমরা পছন্দ মতো লিখে নেবে। ওলন্দাজ থেকে হয়েছে হরতন, রুইতন, তুরুপ। ঠিক আছে,
এবার দেখো 6 নম্বর চলে আসছি। তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসছে এমন দুটি শব্দ লেখো। এটা তো 1 নম্বর আছে। তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসছে এমন দুটি শব্দ হলো চুরুট, পিলে মানে ছেলেপুলে, আর চেট্টি। ঠিক আছে, এর মধ্যে থেকে দুটো পছন্দ মতো লিখে নেবে। নির্দেশ অনুসারে মিশ্র বা সংকর শব্দ তৈরি করো। এখানে 3টে আছে, 3 একে 3। ইংরেজি প্লাস বাংলা দিয়ে কী হবে? ইংরেজি হচ্ছে মাস্টার, বাংলা হচ্ছে মশাই, মাস্টার মশাই। পর্তুগিজ বা হিন্দি দিয়ে হবে পাউরুটি। তৎসম শব্দ প্লাস বিদেশি প্রত্যয় দিয়ে হবে সূর্য কবচ। ঠিক আছে, এখানে 3টে প্রশ্ন পেলে। এবার দেখো 8 নম্বরের প্রশ্ন কি আছে। ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ উল্লেখ করো। ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ হলো নিউজ পেপার মানে সংবাদপত্র, রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি। ঠিক আছে, এবার 9 নম্বর যোগরূঢ় শব্দের দুটি উদাহরণ দাও। যোগরূঢ় শব্দের দুটি উদাহরণ হলো পঙ্কজ, পঙ্কে জন্মে যা পদ্মফুল, জলধি জল ধারণ করে যা সাগর। ঠিক আছে, এবার 10 নম্বরে চলে যাচ্ছি। গুণবাচক বিশেষ্য যোগে একটি বাক্য রচনা করো। উত্তরে লিখবে গুণবাচক বিশেষ্য সহযোগে বাক্য। আমি একটু বোকামি করে ফেললাম, বোকামির তলায় রাখ দিবে গুণবাচক বিশেষ্য। ঠিক আছে, ক্রিয়াবাচক বিশেষণের দুটি গঠনরীতি নির্দেশ করো। এখানে 1 নম্বর আছে। ক্রিয়াবাচক বিশেষণের দুটি গঠনরীতি হলো, এখানে 3টে গঠনরীতি দেওয়া হয়েছে, তোমরা দুটো লিখলেই হবে। বিভক্তি পদের প্রয়োগ শীঘ্র এসো তাড়াতাড়ি চলো। বিভক্তিযুক্ত পদের প্রয়োগ সে অনায়াসে সমস্যার সমাধান করলো। 3 নম্বর সমাপিকা ক্রিয়ার প্রয়োগ ভালো করে বই পড়া উচিত। ঠিক আছে, এবার চলে আসি 12 নম্বরে। কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? উত্তরে লিখবে কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে নির্দেশক সর্বনাম ব্যবহৃত হয়, যেমন ওটা রেখে দাও। 13 নম্বর কি আছে। একটি তৎসম অব্যয় এবং একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ দাও। তৎসম অব্যয় কি? যদি, যথা, হঠাৎ। হ্যাঁ, খাঁটি বাংলা অব্যয় আচ্ছা, আবার, তবু। ঠিক আছে, তা 13 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার চলে আসি শেষ প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্নে। ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে? উত্তরে লিখবে ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ প্রধানত 4 প্রকারের হয়, যেমন মৌলিক, সাধিত, সংযোগমূলক এবং যৌগিক ক্রিয়াপদ। তাহলে এখানে আমাদের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণ শেষ হলো। যারা লিখতে পারেনি তারা ভিডিওটা পজ করবে এবং রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে নেবে। আলোচ্য বিষয় সেপ্টেম্বর মাসের নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে আমরা নবম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক করেছি। যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। তো দেখে নাও আজকে প্রশ্নে কি বলা আছে। প্রথমে দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে 3টে আছে, 3 একে 3। ঠিক আছে, তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো কি আছে, 3টে প্রশ্ন আছে, 3 একে 3। এখানেও 3টে প্রশ্ন। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এখানে দেখো 2টো প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2, 2 × 4। তারপরে দেখো নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো একটা প্রশ্ন আছে, তার মধ্যে 2টো ভাগ আছে, একটা 3-এর প্রশ্ন, একটা হচ্ছে 2-এর প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন, বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পমোচন হার হ্রাস পায়। বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। আলোর তীব্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার হ্রাস পায়। পরিবেশের তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। তো এটার উত্তর কোনটা হবে? বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। এই দেখো, খ নম্বরটা এটা হবে। ঠিক আছে, এবার চলে আসি 2 নম্বরটাই। নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। সালোক সংশ্লেষের আলোক দশা, নির্ভর দশা, ক্লোরোপ্লাস্টের স্ট্রমা। গ্লাইকোলাইসিস কোষের মাইটোকন্ড্রিয়া। রক্তের উৎস জাইলেম কলা। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা, ক্লোরোপ্লাস্টের গ্রানা। তো এর সঠিক উত্তর হবে রক্তের উৎস জাইলেম কলা, মানে গটা সঠিক উত্তর। ঠিক আছে, এবার চলে আসছি 3 নম্বরে। নিচের যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটিকে শনাক্ত করো। এসএ নোড নাকি পারকিনজি তন্তু নাকি হিজের বান্ডিল নাকি এভি নোড? তো এর উত্তর হবে ঘ, এভি নোড। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 3 একে 3। সূর্যলোকে ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়।
এখানে উত্তর দিবে অদৃশ্য ফোটন কণা বা কোয়ান্টাম। ঠিক আছে, সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা বা কোয়ান্টাম কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। এবার তবে 2 নম্বর, এ গ্রুপের রক্তে ড্যাশ অ্যাগ্লুটিনিন থাকে। তো এর উত্তরে লিখবে বিটা অ্যাগ্লুটিনিন থাকে। ঠিক আছে, পাশে বিটা চিহ্ন, বিটা অ্যাগ্লুটিনিন থাকে। 3 নম্বর দেখো, পেঁপে গাছের তরুক্ষের ড্যাশ নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। এর উত্তরে তোমার লিখবে প্যাপাইন, প্যাপাইন নামক উৎসেচন থাকে। ঠিক আছে, এবার 3 নম্বর চলে আসছি। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। 3 নম্বরে এখানে দুটো প্রশ্ন আছে, 2 দুগুণ 4 পাবে। দেখো, মুখবিবরে কীভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো। উত্তরে দেবে মুখবিবরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় চর্বণ বা ম্যাস্টিকেশন পদ্ধতিতে। পদ্ধতিটি হলো, মুখবিবরে খাদ্যবস্তু গৃহীত হলে খাদ্যকে ভালো করে চর্বণ করতে হয়, ফলে খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। চর্বণকালে খাদ্যের সঙ্গে লালা মিশ্রিত হয়, লালারসে উপস্থিত উৎসেচকে টায়ালিন শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। খাদ্যের কণা যত সূক্ষ্ম হবে ততই তার পরিপাক সহজ হবে, অর্থাৎ উৎসেচকের সঙ্গে খাদ্যের বিক্রিয়া ঘটবে। এরপর চর্বিত ও লালা মিশ্রিত খাদ্যবস্তু গলাধঃকরণ হলে খাদ্য পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে স্থানান্তরিত হয়। তাহলে 3.1 প্রশ্নটা হয়ে গেল। এবার চলে আসছে 3.2, কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, কোষ থেকে কোষের পরিবহনে ব্যাপনের ভূমিকা। মাটি থেকে শোষিত কৌশিক জল ব্যাপন পদ্ধতি দ্বারা মূলের কোষগুলি দিয়ে জাইলেম বাহিকা অধিক পৌঁছায়। মূল দ্বারা শোষিত এই জলই উদ্ভিদের পরিবহন মাধ্যম। বাষ্পমোচনের সময় পত্ররন্ধ্র পথে জল বাষ্পের আকারে ব্যাপিত হয়, এর ফলে পাতার ব্যাপন চাপের ঘাটতি ঘটে। এই ঘাটতি পূরণের জন্য মূল অবধি বিস্তৃত জল স্তম্ভে ঊর্ধ্বমুখী টান সৃষ্টি হয়, ফলে উচ্ছেদ সম্ভব হয়। ঠিক আছে, এবার দেখো, শ্বসন ও সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় যথাক্রমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কোষান্তর পরিবহন সম্পূর্ণরূপে ব্যাপনের উপর নির্ভরশীল। ঠিক আছে, 4 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3 + 2 = 5। মানবদেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো। আর 2 নম্বর প্রশ্ন আছে, শ্বেত রক্তকণিকার 2টি কাজ উল্লেখ করো। তো প্রথমটা যেটা মানবদেহের মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা, ওটার উত্তর হবে, বিজ্ঞানী কুশনির মত অনুযায়ী সাধারণত 3টি পদ্ধতির মাধ্যমে মানবদেহে মূত্র সৃষ্টি হয়। রক্তের পরা পরিস্রাবণ, নেফ্রনের গ্লোমেরুলাস পরা পরিস্রাবক রূপে কাজ করে। রেচন পদার্থযুক্ত রক্ত অন্তর্মুখী ধমনিকা দিয়ে গ্লোমেরুলাসে প্রবেশ করে। অন্তর্মুখী ধমনিকা অপেক্ষা গ্লোমেরুলাসের জালকের প্রাচীরের ব্যাস খুব কম হওয়ায় গ্লোমেরুলাসের রক্তচাপ বেড়ে যায়, ফলে রক্তের জলীয় অংশ পরিশ্রুত হয়ে বোউম্যানের ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে। অপরিশ্রুত তরল বহির্মুখী ধমনিকা দিয়ে রক্তে ফিরে যায়। গ্লোমেরুলার পরিশ্রুত তরলে জল এবং জলে দ্রবীভূত পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন ইত্যাদি থাকে, কিন্তু প্রোটিন ও ফ্যাট থাকে না। প্রতি মিনিটে বৃক্কের মাধ্যমে 125 মিলিলিটার রক্ত পরিশ্রুত হয়। বানানগুলো ঠিক করে নেবে, পরিশ্রুত বানান। এবার দেখো 2 নম্বরে, আয়নের সক্রিয় পুনর্বিশোষণ। বোউম্যানের ক্যাপসুল থেকে পতিত তরল পরা সংবর্ত নালিকায় প্রবেশ করে। এখানে পরিশ্রুত তরলের নির্বাচিত অংশ পুনর্বিশোষিত হয়ে রক্তে প্রবেশ করে। উল্লেখ্য, বিভিন্ন আয়নের পুনর্বিশোষণ সক্রিয় পদ্ধতিতে ঘটে। বৃক্কীয় নালিকায় যে সব পদার্থের পুনর্বিশোষণ সম্পন্ন হয় সেগুলি হল গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট এবং জল। পিটুইটারি থেকে খরিত এডিএইচ জলের পুনর্বিশোষণের প্রধান ভূমিকা নেয়। এডিএইচ হরমোনের অভাবে জলের পুনর্বিশোষণ হয় না, ফলে ঘন ঘন মূত্রত্যাগ হতে থাকে। একে ডায়াবেটিস ইনসিপিটাস বা শর্করাবিহীন বহুমূত্র রোগ বলে। 3 নম্বরে দেখো, রেচন পদার্থের ক্ষরণ ও জলের নিষ্ক্রিয় পুনর্বিশোষণ। পুনর্বিশোষণের সময় থেকেই বৃক্কীয় নালিকার গাত্র থেকে কয়েকটি পদার্থ খরিত হয়ে মূত্রে মিশে যায়।
এই সব খরিত পদার্থগুলি হলো ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিয়া, পটাশিয়াম, HCO3 ইত্যাদি। বৃক্কনালীতে জল নিষ্ক্রিয় পদ্ধতিতে পুনর্বিশোষণ হয়। গ্লোমেরুলাসে পরিশ্রুত হয়ে খরিত পদার্থসহ যে তরল বৃক্ক থেকে গভীরতে প্রবেশ করে তাকে মূত্র বলে। ঠিক করে নেবে, বৃক্কটা ঠিক করে নেবে। তারপর দেখো 2 নম্বরে এখানে একটা সেকেন্ড পার্ট আছে, শ্বেতকণিকার 2টি কাজ উল্লেখ করো। 1 নম্বর, শ্বেতকণিকা ইওসিনোফিল হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। 2 নম্বর, শ্বেতকণিকার নিউট্রোফিল রোগ জীবাণুকে ভক্ষণ করে ধ্বংস করে। ঠিক আছে, এটা 2টো কাজ তোমরা লিখবে। তাহলে আমাদের জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটাস কমপ্লিট হয়ে গেল। যেগুলো প্রিন্টিং মিস্টেক হয়েছে সেগুলো আমরা ঠিক করে নেবে, সেগুলো তো বলে দিলাম। আলোচ্য বিষয়ে সেপ্টেম্বর মাসের 9ম শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটাস। এর আগে আমরা বাংলা এবং জীবনবিজ্ঞানের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটাস করেছিলাম। যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। তো দেখে নিই আজকে আমাদের প্রশ্নে কী বলা আছে। প্রথমে দেখো MCQ আছে, প্রথমে 4টে MCQ, 4 একে 4। তারপরে দেখো সত্য মিথ্যা নির্ণয় 4টে, 4 একে 4। সংক্ষিপ্ত উত্তরধ্বনির প্রশ্ন 3টে আছে, 3 × 6। এরপরে দুটো আছে দেখো, একটা তোমাদের অঙ্কন করতে দিয়েছে, এখানে 5 পাবে। অথবা এটা ছাড়াও তোমরা একটা পরিসংখ্যা নির্ণয়, পরিসংখ্যা বিভাজন ছকটি করতে পারো, এটাও তোমরা 5 নম্বর পাবে। আমি তোমাদেরকে দুটো করেই দেখে দেবো। তো দেখে নিই প্রথমে কি আছে। শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে। তাহলে ক্রয় মূল্য ধরে নিলাম 100, আর লাভ বলেছে যেহেতু শতকরা লাভ 10, শতকরা মানে 100, 100-র মধ্যে যদি 10 লাভ হয় তাহলে লাভ 10 ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্য যোগ লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 + 10, 110 পেয়ে গেলাম। আর এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে, তাহলে 100:110, তাহলে 10:11। তাহলে উত্তর হবে C, 10:11। ঠিক আছে, এবার চলে আসি পরেরটা দেখো। ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে, এই দেখো AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে সমান্তরাল DE টানা হলো, যা AC বাহুকে E বিন্দুতে ছেদ করে। দেখো এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো আমরা জানি কোনো একটি ত্রিভুজের একটি বাহুর যে মধ্যবিন্দু D, এইখান থেকে অপর বাহুর সমান্তরালে একটি রেখা যদি অন্য অপর একটি বাহুকে, তৃতীয় বাহুকে ছেদ করে, তাহলে এইটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য AC এর অর্ধেক হবে, মানে এই গোটাটার অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এই সমান ½ × AC, মানে এটার হাফ হবে, AC এর হাফ হবে। ঠিক আছে, এবার চলে আসি পরেরটা। যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেন্টিমিটার, তার পরিসীমা হলো, মানে ব্যাসার্ধ, দেখো এটা যদি একটা আমি সেন্টার ধরি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 10.5, মানে এখান থেকে এইটুকু 10.5। তাহলে আমরা কি জানি, আমরা জানি একটা বৃত্তের পরিসীমা কত হয়, একটা বৃত্তের পরিসীমা হয় 2πr। তাহলে যদি অর্ধবৃত্তের পরিসীমা মানে ধরে নিই, এই দেখো অনলি এই অংশটার পরিসীমা, এই অংশটার পরিসীমা কত হবে, তাহলে πr হবে। এবার এই অংশটা হয়ে গিয়ে বাকি থাকলো কোনটা, এই নিচের সরলরেখাংশটি, তাহলে বক্ররেখাংশটি হলো πr, এবং যে সরলরেখাংশটি থাকলো সেটা 2 × r। তাহলে πr যোগ 2 × r, আর গেল কমন, π + 2, r × π + 2। এবার r এর ভ্যালু বলে দিচ্ছে, দেখো এখানে আমার 10.5 সেন্টিমিটার, তাই তো, 10.5 বসিয়ে দিলাম, × π + 2 তো থেকে গেল। তাহলে আমার উত্তর হয়ে যাবে B, π + 2 × 10.5 সেন্টিমিটার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি পরেরটাতে। যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেন্টিমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য হবে। আমরা জানি, ধরে নিলাম একটা বর্গাকার ক্ষেত্রের বাহু হচ্ছে A, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হয় A√2। এটা আমরা জানি, এই সূত্র আছে। তাহলে A√2 সমান 13√2। তাহলে A√2 সমান যদি 13√2 হয়, তাহলে A সমান কত হবে, A সমান হবে 13। তাহলে উত্তর হয়ে গেল 13 সেন্টিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটার আছে, 13 সেন্টিমিটার হয়েছে। এবার তাহলে পরেরটা চলে যাচ্ছে, সত্য মিথ্যা নির্ণয় করো। ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে। তোমরা যখন দোকানে যাও তখন যেটা ধার্য মূল্য থাকে, যেটা গায়ে যেটা দাম লেখা থাকে, তার উপরে তো দোকানদার ছাড়টা দেয়, তাহলে এটা সত্য। ঠিক আছে,
এবার দেখো পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0, এটাও সত্য। ঠিক আছে, এটা কি কারণে সত্য হবে তোমাদের যখন শেষের অঙ্কটা করাবো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর, চিত্রে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো ABCD এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF এই রম্বস আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হবে না, কখনোই সমান হবে না, এটা সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে, তো এখানে মিথ্যা দিয়েছি আমি। এবার সঠিক উত্তর হচ্ছে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF যেটা রম্বস তার ক্ষেত্রফলের থেকে বেশি হবে। এটা বর্গক্ষেত্র না, এটা রম্বস। ঠিক আছে, এবার দেখো প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা, এটা সত্য। এবার ব্যাখ্যা দিচ্ছি, কোনো বৃত্তের ব্যাসার্ধ, তোমাদেরকে ব্যাখ্যা দিতে হবে না, তোমরা জেনে রাখো শুধু, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি r হলে সেই বৃত্তটির পরিধি আমরা জানি 2πr হয় পেরিমিটারটা, এবং ব্যাস হচ্ছে 2r। তাহলে বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস মানে যে 2πr = 2r। তার মানে দেখো এখানে 2r কেটে গেল, তাহলে π/1, অর্থাৎ বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত সর্বদা পাই হবে, যা একটি নির্দিষ্ট সংখ্যা। আচ্ছা, তোমরা পাইয়ের ভ্যালু কত হয় আমাকে কমেন্টে লিখে জানাবে অবশ্যই। ঠিক আছে, এবার 3 নম্বর দেখো সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। এখানে দেখো 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটার মান 2। 10টি পেনের ক্রয় মূল্য 8 টাকা, 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত হবে? তাহলে 10টি পেনের ক্রয় মূল্য এবং 8টি পেনের বিক্রয় মূল্য সমান, তাহলে শতকরা লাভ কত? তো ধরে নিচ্ছি 10টি পেনের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর 8টি পেনের বিক্রয় মূল্য তাহলে 100 টাকা, একই সমান বলেছে, দেখো সমান। তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে একটি পেনের বিক্রয় মূল্য কত? 100/8, ঐকিক নিয়ম। তাহলে 10টি পেনের বিক্রয় মূল্য, একটি পেনের বিক্রয় মূল্য 100/8, তাহলে 10টি পেনের কত গুণ 10 করলে পেয়ে যাবো। তাহলে 100/8 গুণ 10, তাহলে হলো 125 টাকা। এবার দেখো 10টি পেনের বিক্রয় করে মোট লাভ হয় 125, আর আমরা 10টি পেনের ক্রয় মূল্য জেনেছিলাম 100, তাহলে বিক্রয় বিয়োগ ক্রয় সমান লাভ। ক্রয় জেনেছিলাম 100 আর বিক্রয় জানলাম 125, তাহলে 125 থেকে যদি 100 বাদ দিই তাহলে কত পাবো? 25 টাকা। তাহলে শতকরা লাভ কত? 25/100 × 100%, তাহলে 25% লাভ, এটা হবে উত্তর। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর, তোমাদের এখানে শ্রেণী সীমা দিয়েছে 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89। তার পরিসংখ্যা দিয়ে দিয়েছে 3, 4, 5 এবং 8। ওপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। প্রথম শ্রেণীটা জিজ্ঞেস করেছে। তো প্রথম শ্রেণীর সীমা তো আমরা দেখলাম 70 থেকে 74 লিখে দিলাম। এবার সীমানা কী করে বের করবো আমরা? দেখো 74 এখানে শেষ হয়েছে, এখানে 75 শুরু হয়েছে, তাহলে 75 থেকে 74 বাদ দিলে কত পাবো? 1। তা 1-এর হাফ কত? 1/2 মানে হচ্ছে 0.5। তাহলে এখান থেকে 70 থেকে 0.5 কমিয়ে দিই আর 74 থেকে 0.5 বাড়িয়ে দিই। তাহলে 70 থেকে যদি 0.5 কমিয়ে দিই তাহলে হয় 69.5 বা 69.5, এবং 74-এর সঙ্গে আরও যদি 0.5 যোগ করি তাহলে 74.5 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল প্রথম শ্রেণীর সীমানা। তাহলে প্রথম শ্রেণীর দৈর্ঘ্য হলো, দেখো 74.5 থেকে 69.5 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 5 পাবো। এবার দেখো এটাকে আমি ডি ধরলাম, এবং প্রথম শ্রেণীর পরিসংখ্যা F3 বলে দিয়েছে, দেখো 3 বলে দিয়েছে, তাই তো? তাহলে ঘনত্ব বের করব, মানে F/D, অর্থাৎ পরিসংখ্যা বাই দৈর্ঘ্য, প্রথম শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যা বাই প্রথম শ্রেণীর দৈর্ঘ্য করলে কত পাবো? 3/5। তাহলে দেখবে তোমরা 3/5 যদি করো তাহলে 0.6 পাবে, 0.6 তোমরা উত্তর পাবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে তোমরা সকলে? যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্টে লিখে জানাবে। দেখো এরপরে দেখো এখানে একটা ত্রিভুজ বলে দিয়েছি ABC। চিত্রে ABC ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বলেছে 96 বর্গমিটার, এবং ভূমি বলেছে BC সমান 20 মিটার। BC হচ্ছে 20 মিটার। ঠিক আছে, BC দৈর্ঘ্য, এই দেখো এই BC হচ্ছে 20 মিটার। তাহলে ত্রিভুজটির উচ্চতা H নির্ণয় করতে বলেছে, এই দেখো এই উচ্চতা H নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে বলে দিয়েছে 96 বর্গমিটার। তো 96 সমান হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 20, দেখো ভূমি 20 বলে দিয়েছে, BC ভূমি 20, তাহলে 20 ইন্টু উচ্চতা, উচ্চতা H নির্ণয় করতে বলেছে। ঠিক আছে,
তাহলে 96 সমান হাফ ইন্টু 20 ইন্টু এইচ, তাহলে 96 হাফটা যদি এদিকে চলে যায় গুণ হয়ে গেল, 2 ইন্টু 20টা যদি এদিকে চলে গেলো 1 এর 20 হয়ে গেল সমান এইচ। তাহলে 96 2 এর সঙ্গে এটা কাটাকুটি করে নিলাম, 2 দিয়ে এটাকে যদি কেটে দিই তাহলে 10 হবে। তাহলে 96/10 সমান এইচ, তাহলে এইচ সমান 9.6, ত্রিভুজটির উচ্চতা এইচ সমান 9.6 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার 4 নম্বরে চলে যাচ্ছি। দেখো এটা 5 নম্বর আছে, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত 30 ডিগ্রি কোণ। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। এটা তোমরা সকলে একটু মন দিয়ে বুঝবে। প্রথমে কি করব, প্রথমে বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা কী করলাম, দেখো একটা স্কেল দিয়ে 8 সেন্টিমিটার কেটে নিলাম কম্পাসের সাহায্যে, 8 সেন্টিমিটার কেটে নিলাম, দিয়ে পাশে রাখলাম। এবার দেখো প্রথমে আমরা কী করবো, প্রথমে একটা 30 ডিগ্রি আমাদের কোণ অঙ্কন করতে হবে। তার আগে প্রথমে আমরা একটা এখানে রশ্মি টেনে দিই। রশ্মি মানে হচ্ছে যার একটি মাত্র প্রান্তবিন্দু আছে, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন, তাই তো। তাহলে একটা লাইন টেনে নিলাম বড় করে, এই দেখো এই লাইনটা বড় করে আমরা টেনে নিলাম, এই লাইনটা বড় করে টেনে নিলাম। এবার কিউ আর, এ দেখো এখান থেকে এটা মেপে, এই 8 সেন্টিমিটার মেপে কম্পাস দিয়ে আমরা কিউ আর কেটে নিলাম। দেখো কিউ আর কেটে নিয়েছি। কিউ আর কাটার পরে এখানে আমরা পেয়ে গেলাম এটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার পেয়ে গেলাম, কিউ আরটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, কিউ আর পেলাম 8 সেন্টিমিটার, তাই তো। কিউ আর যখন 8 সেন্টিমিটার পেলাম আমরা, তাহলে এবার আমাকে বলেছে একটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30, তাহলে 30 করে রাখবো। প্রথমে আমরা 60 অঙ্কন করতে জানি সকলে, যে এখানে একটা কম্পাস বসিয়ে আমরা যে কোনো একটা রেডিয়াস নিলাম বা যে কোনো একটা দৈর্ঘ্য নিয়ে করলাম, এই দেখো কেটে নিলাম, একটা এরকম কেটে নিলাম। কাটার পরে এখান থেকে বসিয়ে আর একটা কাটলাম, তাহলে এটা হয়ে গেল আমার 60 ডিগ্রি, কিন্তু আমাদের চাই 30 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 60 ডিগ্রি হয়, এর অন্তর্বর্তী কোণটা 30 ডিগ্রি হবে। তাহলে এইখান থেকে সেম অ্যাঙ্গেল নিয়ে আবার এটা কেটে নিলাম, আবার এইখান থেকে ওই একই রকম অ্যাঙ্গেল মানে দৈর্ঘ্যটা নিয়ে এরকম কেটে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমার 30 ডিগ্রি। এবার এই বাহুটা আমরা গোটাটা বাড়িয়ে দিলাম, এই আর পি বাহুটা গোটাটা বাড়িয়ে দিলাম। বাড়ানোর পরে যেহেতু আমার এখানে সমদ্বিবাহু বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তার জন্য এটা আমরা 8 পেয়েছি। এই 8-এর সমান আবার মাপ নিয়ে এইখান থেকে 8 কেটে নিলাম, তাহলে এইটাও 8 হয়ে গেল এবং এখানে আরপি যে বাহুটা সেটাও হয়ে গেল 8 সেন্টিমিটার। তাহলে দুটো বাহু সমান পেলাম। এবার এখান থেকে এইটা যদি আমরা জয়েন করে দিই, এই যে পি কিউটা যদি জয়েন করে দিই, তাহলে গোটাটা একটা ত্রিভুজ পেয়ে গেলাম যার কিউ আর হচ্ছে 8 এবং আর পি হচ্ছে 8। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হলো। এবার দেখো আমাকে বলেছে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তার জন্য কী করবো, প্রথমে দেখো এই যে কিউ আর, প্রথমে তোমরা এটা করতে পারো, কিউ আর বাহুটা প্রথমে একটা সমদ্বিখণ্ডিত করে নেবো। সমদ্বিখণ্ডিত করতে গেলে কী করতে হবে, এর অর্ধেকের একটু বেশি দৈর্ঘ্য নিয়ে কম্পাস দিয়ে একটা কেটে নিতে হবে। মানে আর এসের বেশি, যদি তুমি আর কিউ করো দৈর্ঘ্য নাও তাতেও অসুবিধা নেই, কিন্তু আর এসের বেশি হতে হবে। একটা এরকম করে চাপ আঁকলাম, কিউ থেকে আর একটা চাপ আঁকলাম, হলো। আবার সেরকম উল্টো দিকে এদিকে চাপ, এদিকে চাপ, মানে এর বেশি দৈর্ঘ্য নিয়ে, এর বেশি কি আর এসের বেশি দৈর্ঘ্য নিয়ে একটা চাপ দুই দিকে চাপ আঁকলাম, দিয়ে দুটো জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখানে আমরা লাইন পেলাম, এই লাইনটা পেয়েছি, দেখো এই লাইনটা পেয়েছি তো। এবার দেখো তাহলে আমরা এই ত্রিভুজটা পেয়েছি আর এই লাইনটা অনলি পেয়েছি। এবার এই পি বিন্দু থেকে কিউ আর এর সমান্তরাল একটি সরলরেখা টানতে হবে। এই সমান্তরাল সরলরেখা অঙ্কনের জন্য আমাদের কি করতে হবে, সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করতে যাই, তাহলে এই কিউ আর এই দৈর্ঘ্যটা নিলাম, মানে যেটা হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আবার দৈর্ঘ্য নিলাম, দিয়ে পি থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে একটা চাপ আঁকলাম। আঁকার পরে আবার ওই সেম দৈর্ঘ্য, দেখো দুটোই যেহেতু সমদ্বিবাহু, আবার ওই সেম দৈর্ঘ্য নিয়ে কিউতে কম্পাস বসিয়ে আবার একটা চাপ আঁকলাম। ঠিক আছে, দুটো চাপ এঁকে নিলাম। তো যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর সঙ্গে আমরা পিটাকে যোগ করে দিলাম। এবার যোগ করে দেওয়ার পরে দেখো পুরোপুরি এই যে পি ইউ বি বাহুটা
বা পি বি বাহুটা, পি ইউ তো পাওনি এখনও, পি বি বাহুটা কিউ আর বাহুর সমান্তরাল হয়ে গেল। সমান্তরাল হয়ে যাওয়ার পরে এইখানে যেই কিউ আর বাহুটাকে যেটা সমদ্বিখণ্ডিত করেছিলাম সেই বাহুটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে গিয়ে দেখলাম টি বিন্দুতে এটা ছেদ করলো, টি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা পেলাম হচ্ছে, এ দেখো এরকম পেয়ে গেছি অলরেডি, একটা লাইন যে দেখাই, আমরা অলরেডি এই সময়ে কিন্তু পেয়ে গেছি হচ্ছে এটা, আমরা এই লাইন পেয়ে গেছি। আচ্ছা, এটা তো ছিলই, পেয়েছি। এবার দেখো আর তো এখানে আমার বর্ধিত হয়ে আছে, বর্ধিত হয়ে আছে এতটা। তো আমার এখানে একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র উৎপন্ন করতে হবে। আয়তক্ষেত্র উৎপন্ন করার জন্য কী করতে হবে, এই যে আমার এস আর যেটু দৈর্ঘ্য এস আর, আমি একটু অন্য কালারে দেখাই, এ দেখো এস আর এইটুকু যে দৈর্ঘ্য আছে, এইটুকু দৈর্ঘ্য আমি কম্পাস দিয়ে মেপে নিলাম, মেপে নিয়ে টিতে কম্পাস বসিয়ে ইউতে কেটে নিলাম, ইউতে কেটে নিলাম। ইউতে কাটার পরে এই ইউ আর আরটা যোগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে একটা চতুর্ভুজ পেয়েছি, আর এস টি ইউ, আর এস টি ইউ, এই চতুর্ভুজটা পেয়ে গেলাম। চতুর্ভুজটা আমি একবার এঁকে দেখাই, এই দেখো আর এস টি ইউ, এই চতুর্ভুজটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই চতুর্ভুজটা হলো এই সমদ্বিবাহু ত্রিভুজের একই ক্ষেত্রফলযুক্ত চতুর্ভুজ, আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে পি কিউ আর লিখবে তোমরা, পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার সমান বাহু দুটি হলো পি আর সমান কিউ আর সমান 8 সেন্টিমিটার, এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ এস আর ইউ সমান 30 ডিগ্রি। এই পি কিউ আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আর এস টি ইউ অঙ্কন করা হলো। এইটা লিখলেই এটা কমপ্লিট আঁকাটা। ঠিক আছে, আয়তক্ষেত্র আঁকাটা কমপ্লিট। এবার চলে আসছি পরেরটাই। তোমরা যদি এটা না করতে পারো তাহলে এই পরেরটাও করতে পারো, অথবা আছে যে কোনো একটা করলেই হবে। নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। হ্যাঁ, এখানেও 5 নম্বর আছে, দেখো শ্রেণী বলে দিয়েছে, পরিসংখ্যাগুলো বলে দিয়েছে। তো দেখো শ্রেণী এবং পরিসংখ্যা আমাদেরকে বলে দিয়েছে। শ্রেণীর মধ্যমান, মধ্যমান কী করে করবো, এ দেখো 0 থেকে 5, তাহলে 5/2, 5 থেকে 10, তাহলে 0-র সঙ্গে 5 যোগ করব, দেখো 0 যোগ 5, মধ্যমান কী করে বের করবো, দেখো শ্রেণী মধ্যমান যা হবে তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 5/2 2.5। এটারও তাই, 5 যোগ 2, 5 যোগ 2 বলছি, 2 যোগ 10/2। ঠিক আছে, তাহলে 15/2 7.5। ঠিক তেমনি 10 প্লাস 15/2, 15 প্লাস 20/2, 20 প্লাস 25/2, 25 প্লাস 30/2 করে আমরা এই মধ্যমানগুলো পেয়ে গেছি, শ্রেণী মধ্যমানগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, এবার পরিসংখ্যা তো আমাদেরকে বলেই দিয়েছে প্রশ্নে, সেই পরিসংখ্যাগুলো লিখে নিলাম। এবার দেখলাম মোট আমাদের পরিসংখ্যা হলো 78, যোগ করে এগুলো সব যোগ করে আমরা 78 পেয়ে গেছি, সেটা লিখে নিলাম। বলেছে গ্রাফ কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি অক্ষ লম্বভাবে অঙ্কন করলাম। তোমরা একটা গ্রাফ কাগজ নেবে, এটার জন্য একটা গ্রাফ শিট লাগবে, লম্বভাবে অঙ্কন করলাম। দেখো এক্স, একটু দেখতে একটু অসুবিধা হবে, এক্স, এ দেখো এটা আমি তাও দেখিয়ে দিচ্ছি, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা এই দুটো অঙ্কন করলাম আমরা। অঙ্কন করার পরে ধরি এক্স অক্ষ বরাবর কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 1। তোমরা যখন করবে তখন বুঝতে পারবে, এখানে আমরা 5 ঘর গেলে সেটাকে 2.5 নিচ্ছি, 5 ঘর গেলে 2.5 নিচ্ছি এবং 5 ঘর গেলে 10 নিচ্ছি, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরছি আমরা। এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের একই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক হলো। এবার পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগে একটি শ্রেণী, দেখো আমাদের তো এখানে শ্রেণী শুরু হয়েছে 0 থেকে 5 থেকে এবং শেষ হয়েছে 25 থেকে 30, তাহলে এর আগে 0 থেকে 5-এর আগে কি হতে পারে, 0 থেকে 5-এর আগে হতে পারে -5 থেকে 0, তাই তো -5 থেকে 0 হতে পারে, তাহলে -5 থেকে 0, এবং শেষ শ্রেণী 25 থেকে 30, এরপরে কী হতে পারে 30 থেকে 35 হতে পারে, শ্রেণী 30 থেকে 35 নিলাম।
দেখো 5 থেকে 0 এবং শেষ শ্রেণীর ঠিক পরের শ্রেণী 30 থেকে 35 নিই। এই দুটি শ্রেণীর পরিসংখ্যা, এর কিন্তু কোনো পরিসংখ্যা নেই, তাহলে এই দুটি শ্রেণীর পরিসংখ্যা 0। তোমরা কিন্তু এর আগে শর্ট কোশ্চেনে এইটা করলে এবং এখান থেকে দেখতে পেলে যে প্রথম শ্রেণীর পূর্বে যদি কোনো একটা পরিসংখ্যা নিই, তার কোনো একটা ঘর নিই, কোনো শ্রেণী নিই, সেক্ষেত্রে তার পরিসংখ্যা হয় 0। এবং শ্রেণীর মধ্যমান যথাক্রমে, মধ্যমান একই রকমভাবে বের করব। কী করলাম, মধ্যমান কী করে বের করলাম আমরা, মধ্যমান বের করলাম, এই দুটোকে যোগ করে দিলাম, তাহলে আবার করব -5 যোগ 0 ভাগ 2 কত পাবো, তাহলে -2.5 হবে, -2.5। ঠিক একইভাবে এখানে যদি আমরা 30 থেকে 35 বের করি, 30 যোগ 35 ভাগ 2, তার মধ্যমান পেয়ে গেলাম। দাঁড়াও, ঠিক আছে, ঠিক একইভাবে করে 30 ভাগ যোগ 35 যোগ 2 ভাগ 2 করলে 32.5 পাবো আমরা। এরপর প্রত্যেকটি শ্রেণীর মধ্যমান ভুজ মানে হচ্ছে এক্স অ্যাক্সিসটা হচ্ছে ভুজ এবং শ্রেণী পরিসংখ্যা কোটি ধরে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে কোটি, এক্স অ্যাক্সিস হচ্ছে ভুজ, ওয়াই অ্যাক্সিস হচ্ছে কোটি। -2.5 থেকে 0, 2.5, 4, 7.5, 10, 12.5, 24, 17.5, 12, 22.5, 20, 27.5, 8, 32.5, 0 বিন্দুগুলিকে স্থাপন করলাম। দেখে নিই স্থাপন করাটা কী করে করবো। প্রথমে দেখো কি বলেছে, -2.5 হচ্ছে ভুজে এবং কোটিতে হচ্ছে 0। এটা এক্স, ওয়াই হয় সাধারণত, এক্স ওয়াই, এক্সের ভ্যালু হচ্ছে -2.5, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0। দেখো এক্সে বসিয়েছি -2.5, ওয়াইয়ে যেহেতু কিছু নাই, উপরের দিকে কিছু নাই, উপরের দিকে কিছু আছে, কিছু নাই, তাহলে ওখানে বসে যাবে, এই এক্সের মধ্যে বসে যাবে। তারপরে হচ্ছে 2.5, 4, 2.5 মানে দেখো মধ্যমানটাতে বসাচ্ছি হচ্ছে এক্স আর পরিসংখ্যা ঘরে বসাচ্ছি ওয়াই, তাহলে বুঝতে পারবে। দেখো 2.5, 4, 7.5, 10, 12.5, 24 এরকম করে বসাচ্ছি। 2.5, 4, তাহলে 2.5 চলে গেলাম এখানে। যেহেতু আমরা এখানে দেখো কী করলাম, দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরেছি, তাহলে এখানে 2.5 মানে 5 ঘর মানে 2.5, যা যত ঘর হবে তার হাফ করে দেবো। যেমন এখানে 5 ঘরে গেলাম 2.5, 10 ঘরে গেলাম 5, 15 ঘরে গেলাম 7.5, 20 ঘরে গেলাম 10, 25 ঘরে গেলাম 12.5, 30 ঘরে গেলাম 15, মানে যত ঘর যাচ্ছি তার হাফ হচ্ছে সেখানে বসবে। তাহলে 2.5 হচ্ছে 2.5 এর সঙ্গে 4, 8 ঘরে যদি পাই 8 ঘরে আমরা এখানে 4 পাবো, হলো। 5 এর সঙ্গে আবার দেখো এখানে কত আছে, 7.5, 10, 7.5 এখানে 10 মানে এখানে আমাদের 10-এ পেলাম। তারপরে দেখো কত আছে 7.5, 10-এর পরে 12.5, 24, 12.5-তে গিয়ে আমরা 24-এ পেলাম। তারপরে দেখো 17.5, 12, 17.5, 12-তে এসে থামলাম। 22.5, 20, 22.5, 20-তে এসে থামলাম এই বিন্দু। 27.5, 8, দেখো 27.5 এখানে দেখো 8-এ এসে থামলাম, জি বিন্দু। 32.5, 0, 32.5 এক্সে 32.5 কিন্তু ওয়াই তো 0, তাহলে আমাকে এখানে রাখতে হলো। এবার সব পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ একটা পরিসংখ্যা বহুভুজ পেলাম আমরা। এইভাবে অনলি কিছু না, শুধু এটাকে এক্স ধরতে হবে, এক্স ওয়াই ধরে ধরে আমাদেরকে গ্রাফ অঙ্কন করতে হবে। এবং সবচেয়ে এটা তোমাদের ক্ষেত্রে একটু বুঝতে যেটা সমস্যা হবে যে আমি কিভাবে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরলাম। মানে তোমরা শুধু মনে রাখবে যে যতগুলো ঘর যাচ্ছি, যদি এখানে 10টা ঘর চলে যায় তাহলে আমরা তার অর্ধেক মানে 5 লিখব, 5টা ঘর গেলে তার অর্ধেক 2.5 লিখব। এখানে দেখো এদিকে 10টা ঘরে উঠেছি, গুনতে 1 2 3 4 5 6 7 8 9 10 করেছি। 10 ঘর গুনলাম মানে 5 হলো, আবার 10 ঘর গুনলাম মানে আরও 5 হলো, মানে 5 এ 5 10 হলো।
তো 20 ঘর হলে 10 হলো, আবার এখানে কত হলো, 30 ঘর হলো 15 হলো, 40 ঘর হলো 20 হলো। এইভাবে যত করে ঘর গুনবো তার অর্ধেক যেটা হবে সেটা প্লট মানে সেটা লিখবো আমরা। ঠিক আছে, এই করে আমরা কিন্তু এই ডান দিকে হচ্ছে এক্সে হচ্ছে শ্রেণী আর উপরে ওয়াই হচ্ছে পরিসংখ্যা, তাই করলাম। দেখো শ্রেণীর মধ্যমানে লিখেছি এক্স, পরিসংখ্যাতে লিখেছি ওয়াই। এটা গ্রাফে তোমরা জমা দিবে। তাহলে আজকের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের কমপ্লিট করা হলো। আলোচ্য বিষয় সেপ্টেম্বর মাসের নবম শ্রেণীর ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে আমরা বাংলা, জীবনবিজ্ঞান এবং অঙ্কের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা ইতিহাস শুরু করার আগে বলি, যারা তোমরা আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তো দেখো প্রথমে আগে শুরুর আগে কী কী প্রশ্ন আছে আগে আমরা দেখে নিই। প্রথমে দেখো 1 নম্বরে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাই। এখানে 4 একে 4 আছে। সত্য মিথ্যা নির্ণয় করো, এখানেও আছে 4 একে 4। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, এখানে আছে 2 গুণ 2 4, 2টি প্রশ্ন 2 করে আছে। 7টি বা 8টি বাক্যে উত্তর লেখো, এখানেও আছে 4 একে 4, একটা প্রশ্ন 4 মার্কস। তো এর উত্তরগুলো আমি দেখে নিচ্ছি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলানোর উত্তর দেখো, আমি মিলিয়েই উত্তর করেছি। এখানে দেখো প্রথমে ভার্সাই চুক্তি, এটা হবে 1919 খ্রিস্টাব্দে। তারপর দেখো এখানে আছে মহামন্দা, মহামন্দা হবে 1929 খ্রিস্টাব্দে। তারপরে 14 দফা শর্ত, এটা হচ্ছে 1918 খ্রিস্টাব্দে। স্পেনের গৃহযুদ্ধ, এটি হবে 1936 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা এই স্তম্ভে যা আছে সেটা পুরোপুরি মিলিয়ে দাও। এবার চলে আসি পরেরটা, সত্য ও মিথ্যা নির্ণয় করো। রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত, এই উক্তিটি একদম সত্য, তাহলে এখানে সত্য লিখব। ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে গড়ে ওঠা একটি অস্থায়ী সরকার, যার কার্যকাল ছিল 1919 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটাও একদম সত্য। ঠিক আছে, তারপরে 3 নম্বর কি আছে দেখো, 14 দফা নীতি ঘোষণা করেন লেনিন, এই উক্তিটি কিন্তু মিথ্যা হবে। লিগ অফ নেশনস গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এটাও মিথ্যা হবে। তাহলে সত্য মিথ্যাগুলি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার চলে আসি 3 নম্বরে, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, 2টো প্রশ্ন আছে 2 মার্কস করে। এমস টেলিগ্রাম কি? এর উত্তরে তোমরা লিখবে, স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে প্রাশিয়ার রাজবংশের কেউ না বসে সেই বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদেত্তি এমস নামক স্থানে 13 জুলাই 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়ার এখানে রাজা হবে শুধু, প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে প্রাশিয়ার প্রধানমন্ত্রী অটো বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামটি কিছু শব্দ সুকৌশলে বাদ দিয়ে, এটা বা হবে না বাদ হবে, ঠিক করে নিবে, বাদ দিয়ে তা এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যে প্রাশীয় রাজ ফরাসি দূতকে অপমান করেছেন। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিলাম এমস টেলিগ্রাম কি। তোমরা যারা লিখতে পারলে না তারা ভিডিওটা পজ করে নাও অথবা রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। এবার দেখি প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল। এটা উদ্দেশ্যে নয়, উদ্দেশ্য কী ছিল। তো এর উত্তরে তোমরা লিখবে, 1789 খ্রিস্টাব্দের বিপ্লবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় বিশেষ করে প্যারিসের দরিদ্র শ্রমিক শ্রেণীর বিশেষ ভূমিকা ছিল। বিপ্লবের সময় এই দরিদ্র শ্রমিক শ্রেণীর প্রতিনিধির সঙ্গে প্যারিসে 1871 খ্রিস্টাব্দের 18 মার্চ গঠিত হয় প্যারি কমিউন। ঠিক আছে, প্যারি কমিউন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল প্যারিস নগরীর বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনা করা, প্যারিসের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করা, সমগ্র ফ্রান্সের উপর প্যারি কমিউনের প্রাধান্য প্রতিষ্ঠা করা। তাহলে 3টে পয়েন্ট আমরা পেয়ে গেলাম প্যারি কমিউনের গঠনের উদ্দেশ্য কী ছিল। এবার দেখি 7 বা 8টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন আছে, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। এর উত্তরে তোমরা লিখবে, জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলন
1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। ব্যর্থ হওয়ার পর জার্মানির ঐক্য নিয়ে হতাশা ও জটিলতা দেখা যায়। এই সংকটজনক পরিস্থিতিতে 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেন। কী কী নীতি দেখো, রক্ত ও লৌহ নীতির প্রয়োগ পয়েন্ট করো। বিসমার্ক যুদ্ধের অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে 1864 থেকে 1870 এই 6 বছরের মধ্যে 3টি যুদ্ধের সাহায্যে জার্মানির ঐক্য সম্পূর্ণ করেন। তারপরের পয়েন্টে কি লিখবে, ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। প্রথমে স্লেজউইগ ও হলস্টেন পুনরুদ্ধারের জন্য বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ 1864 খ্রিস্টাব্দে ঘোষণা করেন এবং ডেনমার্ক পরাজিত হয়। গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়া কি পায়, স্লেউইগ, এবং অস্ট্রিয়া পায় হলস্টেইন। ঠিক আছে, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। তারপর পয়েন্ট, গ্যাস্টিনের সন্ধি এমনভাবে করা হয়েছিল যাতে শীঘ্রই অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধে। সেই জন্য বিসমার্ক আগাম প্রস্তুত ছিলেন। 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়ার শ্যাডোয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে, ফলে উত্তর ও মধ্য জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর হয়। এবার দেখো নেক্সট পয়েন্ট তোমরা করবে, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এরপর দক্ষিণ জার্মানি থেকে ফ্রান্সের প্রাধান্য দূর করার জন্য বিসমার্ক 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। সেডানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়ে জার্মানি ত্যাগ করে। মূল্যায়ন কি লিখবে, এইভাবে বিসমার্কের ইতিবাচক নেতৃত্বে জার্মানির রাষ্ট্রীয় ঐক্য সম্পন্ন হয়। এই নবগঠিত জার্মানির রাজা হন প্রথম উইলিয়াম। তাহলে তোমাদের ইতিহাসের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি কমপ্লিট হলো। আলোচ্য বিষয় সেপ্টেম্বর মাসের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান। এর আগে আমরা সেপ্টেম্বর মাসের বাংলা, ইতিহাস, অঙ্ক এবং জীবনবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি করেছি। তোমরা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা যারা নতুন আজকে আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। তো শুরু করার আগে দেখে নিয়ে আজকে আমাদের কী কী প্রশ্ন দেওয়া আছে। ঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে দেখো 3টে প্রশ্ন আছে, 3 এবার কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে মার্কস দেওয়া আছে। 2 নম্বরের নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানেও 3 আছে। তারপরে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2 2 4 আছে, 2টো প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। তারপরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে একটাই প্রশ্ন আছে, এটার মান হচ্ছে 3। তো শুরু করে দিই। আমাদের কি আছে দেখো, কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো নিউটন মিটার, নিউটন মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, না নিউটন পার মিটার। তো দেখো আমরা জানি স্প্রিংয়ের বল ধ্রুবকের ফর্মুলাটা কি, F = -kx। মাইনাস দেওয়া আছে বিপরীতমুখীর জন্য, তাহলে কে এর ভ্যালুটা কী হবে, মানে বল ধ্রুবকের ভ্যালুটা কী হবে, F/x। তো F হচ্ছে নিউটন আর x হচ্ছে মিটার, তার জন্য ফর্মুলা হবে নিউটন পার মিটার। ঠিক আছে, বোঝা গেছে। এটার উত্তর ঘ হবে নিউটন পার মিটার। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো, এটার অপশন আছে N2O5, N2O, NO2, NO। তো এটার উত্তর হবে NO2, গ NO2। এবার দেখো একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির কি হবে। দেখো যদি একটা বলকে উপরের দিকে যদি ছোড়া হয়, তাহলে আমরা জানি কোনো বলকে যদি উপর দিকে ছোড়া হচ্ছে তখন যত উপরে উঠবে তত তার গতিশক্তি কমতে থাকবে কিন্তু স্থিতিশক্তি বাড়তে থাকবে। এবং যখন বলটা এখান থেকে উঠতে উঠতে একবারে সর্বোচ্চ উঁচুতে গিয়ে পৌঁছালো তখন বলটা কিন্তু স্থির হয়ে যায়, অর্থাৎ তার গতিটা পুরোপুরি শূন্য হয়ে যায় কিন্তু স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। কারণ গতি শূন্য হয়ে যায় আমরা জানি ফর্মুলা হচ্ছে ½ mv²। এবার ভিটা যেহেতু শূন্য হয়ে যায় তাহলে গতিশক্তি শূন্য কিন্তু স্থিতিশক্তি হয়ে যায় সর্বোচ্চ, তাহলে এখানে খ হবে স্থিতিশক্তি সর্বাধিক। ঠিক আছে, স্থিতিশক্তি সর্বাধিক, তাহলে গতিশক্তি শূন্য এবং স্থিতিশক্তি সর্বাধিক। এবার দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। ব্যারোমিটারের পাঠ
দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটা উক্তিটি একদম সত্য, তাহলে এখানে সত্য লিখে দেবে। এবার বলেছে যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার পিএইচ গ্রেটার দ্যান 7। তাহলে আমরা জানি পিএইচ যখন গ্রেটার দ্যান 7 হয় তখন সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় ক্ষার। আর পিএইচ লেস দ্যান 7 হলে সেটা হয়ে যায় অ্যাসিড। তাহলে আর বলেছে পিএইচ গ্রেটার দ্যান 7 এবং সেটি বলেছে মিথাইল অরেঞ্জের রং হলুদ যে দ্রবণে। তাহলে আমরা জানি ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ হয়, তাহলে এটা অবশ্যই সত্য হবে। তাহলে যেহেতু ক্ষারটা পিএইচ গ্রেটার দ্যান 7, এখানে এটা সত্য। এবার দেখো কার্য একটি ভেক্টর রাশি না, কার্য কিন্তু একটা স্কেলার রাশি, এটা একদম মিথ্যা। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো। তো জলে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে হচ্ছে NaCl, তা ভাঙলে Na+ আর Cl- দুটো আয়নে পরিণত হয়। জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন খুব সহজেই সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। সোডিয়াম ক্লোরাইড দ্রবীয় হওয়ায় Na+ ও Cl- আয়ন গঠন দ্বারা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় সহজেই, কারণ জল নিজেও একটি ধ্রুবীয় দ্রাবক। কিন্তু প্রোটিন অণু তাই অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। ঠিক আছে, এটা আশা করি তোমরা সকলেই হয়ে গেছে। এবার দেখো কোনো বস্তুর ভর m, গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো 2me², √2me, এটা প্রমাণ করতে বলেছে, তাই তো। দেওয়া আছে বস্তুটির ভর m, গতিশক্তি E, ধরি বস্তুটির বেগ u। তাহলে আমরা জানি বস্তুটির গতিশক্তি এখনই বললাম 12mv², এখানে ভিটাকে u বলা আছে, তাই জন্য 12mu²। তাহলে এবার ইউটা যদি দেখি, অনলি u²টা কি, তাহলে u² ভ্যালুটা কি, 2e হয়ে যাবে, 2টা উপরে চলে আসবে, 2e বাই mটা চলে আসবে নিচে, 2e/m। ঠিক আছে, কারণ এখানে কীরকম আছে, এখানে দেখো এরকম আছে 12mu², তাহলে mটা কি হয়ে যাবে, mটা তো নিচে চলে যাবে, তাই না। এবার তাহলে u এর ভ্যালু √2e/m, তাহলে রৈখিক ভরবেগ, বস্তুটির রৈখিক ভরবেগ হচ্ছে p = mu, এটা আমরা সকলেই জানি। তাহলে u এর ভ্যালুটা এখানে যদি আমরা পুট করে দিই তাহলে কী পাবো, m × √2e/m, তাহলে √2e/m²/মিটার, তাহলে এখানে √2me মানে 2me², তাহলে এটা আমাদের প্রমাণিত হলো, তাই তো। এবার দেখো পরেরটা চলে যাচ্ছি। নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি জৈব যৌগে ভর অনুপাত 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো। তোমাকে দেওয়া আছে p = 31। যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি বলতে পারো। প্রশ্ন কি দেওয়া আছে, 100 গ্রাম জৈব যৌগে ফসফরাস p আছে কত, 0.031। প্রশ্ন অনুসারে 0.031 গ্রাম ফসফরাস উপস্থিত 100 গ্রাম জৈব যৌগে। অতএব ওই নিয়মে চলে যাচ্ছি, 1 গ্রাম ফসফরাস উপস্থিত 100/0.031 গ্রাম জৈব যৌগে। 31 গ্রাম ফসফরাস উপস্থিত, তাহলে ওপরে 31 গুণ হয়ে যাবে, 100 × 31/0.031 গ্রাম জৈব যৌগে। এবার দেখো 0.031, এবার দশমিকটা দেওয়ার জন্য উপরে 1000 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল নিচে 31, তাহলে উপরে 1000 দিয়ে গুণ করে আমরা পেয়ে গেছি কি, এখানে 1 লাখ পেয়ে গেছি, 1 লাখ গ্রাম জৈব যৌগে। তাহলে প্রশ্ন অনুসারে ফসফরাসের আণবিক ভর 31 হলে যৌগটির মোলার ভর হবে 1 লাখ গ্রাম পার মোল, এবং যৌগটির একটি অণুর আয়তন হবে, এটা আমরা কিন্তু অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা পাই যে 6.022 × 10⁻23 অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব একটি অণুর আয়তন 22.4/6.022 × 10⁻23 লিটার, তাহলে উত্তর হয়ে যাবে 3.71 × 10⁻23 লিটার। এটাই হয়ে যাবে এর উত্তর। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পুরোপুরি অ্যাভোগাড্রোর সূত্র থেকে পেয়ে যাই। তোমরা আশা করি এই প্রশ্নের উত্তরটা সকলে বুঝতে পেরেছো। তো এখানে কিন্তু ইউ এর জায়গায় ভি এর জায়গায় ইউ দেওয়া আছে, এখানে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, এটা খুবই সোজা প্রশ্ন। তাহলে দেখে নিই।
আজকে আমাদের ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কাজটা কিন্তু কমপ্লিট হলো। আলোচ্য বিষয় সেপ্টেম্বর মাসের ক্লাস 9-এর ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের বাংলা, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়েছে সেপ্টেম্বর মাসের। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে দেখো তোমাদের এবার মডেল অ্যাক্টিভিটি টাস্কে কী দেওয়া আছে। প্রথমে একটা সিন প্যারাগ্রাফ আছে, তারপরে সেই সিন প্যারাগ্রাফের অ্যাক্টিভিটি 1 আছে, অ্যাক্টিভিটি 2-তে কিছু গ্রামার আছে, অ্যাক্টিভিটি 3-তে তোমাদেরকে একটা চিঠি লিখতে বলেছে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। এবার দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু মান দিয়েছে। তো দেখো তোমাদের সিন প্যারাগ্রাফটা তোমাদের কি বলা আছে। সিন প্যারাগ্রাফটা তোমরা কোথায় পাবে? দেখো সিন প্যারাগ্রাফটা তোমাদের আছে লেসন 5-এর অল সামার ইন এ ডে থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা এটা পড়া শুরু করে দিই। তাহলে দেখো ফার্স্ট, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। দীর্ঘ 7 বছর ধরে বৃষ্টি চলে আসছিল। থাউজেন্ডস অফ ডে filled from one end to the other with rain. হাজার হাজার দিন ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে অবিরাম বৃষ্টি হচ্ছিল। The days were filled with the gush of water and endless showers. তাহলে অবিরাম বৃষ্টি এবং জলের তোড়ে দিনগুলি পূর্ণ হচ্ছিল। Heavy storms caused tidal waves to come over the island. প্রবল ঝড়ের কারণে দ্বীপগুলিতে উত্তাল ঢেউ এসে পড়েছিল। A thousand forests crashed under the rain. মানে হাজার হাজার বন বৃষ্টির চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। Had grown up 1,000 times to be crushed again. মানে এবং ধূলিসাৎ হওয়ার জন্য হাজার হাজার বন গজিয়েও উঠেছিল। This was the way of life forever on planet Venus. চিরকাল শুক্র গ্রহে এইভাবেই জীবনযাত্রা অতিবাহিত হয়। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. যে সকল পুরুষ এবং মহিলারা রকেটে করে পৃথিবী থেকে এসেছেন তাদের শিশুরা এখানে পড়াশোনার জন্য এসেছিল। They set up a civilization in this raining world. বর্ষণমুখর জগতে তারা একটি সভ্যতা স্থাপন করেছেন। এটা ছিল তোমাদের প্যারাগ্রাফ, যেটা তোমাদের অল সামার ইন এ ডে থেকে নেওয়া হয়েছে। এবার দেখো অ্যাক্টিভিটি 1টা আমরা পড়ব। অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এটা দেখো 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন 2। লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। হ্যাঁ, হাউ লং, এখানে উত্তরে এখানে একটা এক্সট্রা হাউ আছে, হাউটা মিস হয়ে গেছে। এখানে হচ্ছে হাউ লং, এখানে হাউ আছে প্রথম প্রশ্নে। তোমাদের প্রশ্ন দেখতে হবে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। তো এর উত্তরে তোমরা লিখবে ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স ইন দ্য প্ল্যানেট ভেনাস। দীর্ঘ 7 বছর ধরে ভেনাসে বৃষ্টি চলছিল বা শুক্র গ্রহে বৃষ্টি চলছিল। হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তো এর উত্তরে তোমরা লিখবে দ্য প্ল্যানেট ভেনাস হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য রেনিং ওয়ার্ল্ড। অর্থাৎ শুক্র গ্রহকে এখানে বর্ষণমুখর জগৎ হিসাবে তুলনা করা হয়েছে। হেয়ার ইট রেন কন্টিনিউয়াসলি, এখানে কন্টিনিউয়াস বা অবিরাম বৃষ্টি পড়ে। হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভ টু কাম ওভার দ্য আইল্যান্ড। মানে প্রবল ঝড়ের কারণে দ্বীপগুলিতে উত্তাল ঢেউ এসে পড়ছিল। থাউজেন্ড অফ ফরেস্ট ওয়ার ক্রাশড আন্ডার দ্য রেন অ্যান্ড থাউজেন্ড অফ ফরেস্ট হ্যাড গ্রোন টু বি ক্রাশড এগেন। হাজার হাজার বন বৃষ্টির চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল এবং ধূলিসাৎ হওয়ার জন্য হাজার হাজার বন গজিয়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে 2 নম্বর উত্তরটা আমরা দেখলে। এবার 3 নম্বর দেখি। হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। কারা সিভিলাইজেশন তৈরি, মানব সভ্যতা তৈরি করেছিল এই বর্ষণমুখর জগতে? ইন ভেনাস মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেট ফ্রম আর্থ সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। মানে এই বর্ষণমুখর জগতে যেসব মানুষেরা, পুরুষ এবং মহিলারা রকেটে করে পৃথিবী থেকে এসেছিল তারাই সিভিলাইজেশন তৈরি করেছিল। ঠিক আছে, আশা করি এটা তোমাদের সকলের হয়ে গেছে। এবার চলে আসি অ্যাক্টিভিটি 2-তে। ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা আছে তেমন করো। ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন।
চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে। তো কম্পাউন্ড সেন্টেন্স মানে আমরা জানি অ্যান্ড যুক্ত হবে, বার যুক্ত হবে, এগুলো সব যুক্ত হয়। দেখো এখানে অ্যান্ড যুক্ত করেছি। তো এর উত্তরে তোমরা লিখবে দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। তাহলে এখানে অ্যান্ড যুক্ত হয়েছে, দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। এবার দেখো হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, এটাকে তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তো এর উত্তরে তোমরা লিখবে হি ওয়াজ ভেরি সরি টু লিভ দ্য প্লেস, হি ওয়াজ ভেরি সরি টু লিভ দ্য প্লেস। তারপরে দেখো নেক্সট কি বলেছে, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। এটার উত্তরে তোমরা লিখবে ইফ ইউ উইল নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরটা বলেছে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তোমরা এর উত্তরে লিখবে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। ঠিক আছে, এবার চলে আসি অ্যাক্টিভিটি 3-তে। ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্ট, তোমার বাবা তোমার কাজের জন্য একটা অন্য জেলাতে ট্রান্সফার হবে বা বদলি হবে। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট, এর জন্য তোমাদের একটা চিঠি লিখতে বলেছে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার জন্য। ঠিক আছে, তো চিঠিটা কীভাবে লিখবে দেখো, তোমরা ডেট দিয়ে দেবে, যেদিন তোমরা চিঠি লিখবে সেই চিঠির ডেটটা দিয়ে দেবে এখানে। টু দ্য হেডমাস্টার, তোমাদের স্কুলের এখানে নাম লিখবে, আমি এখানে প্রসাদপুর হাই স্কুল নাম লিখেছি, শর্মাপাড়া হুগলি, এবং তোমাদের স্কুলের নাম লেখার পরে স্কুলের লোকেশনটা দেবে, স্কুলের কোথায় অবস্থিত স্কুলটা, যার যে ডিস্ট্রিক্টে স্কুল অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নাম দিবে, এবং তোমরা অবশ্যই কে কোথায় ক্লাস করছো, কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করছো সেটা কিন্তু কমেন্টে জানাবে, তাহলে বুঝতে পারবো কে তোমরা ক্লাস করছো কারা। সাবজেক্ট দিবে রিকোয়েস্ট ফর ইস্যু ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার জন্য বা তৈরি করার জন্য একটা রিকোয়েস্ট। স্যার ম্যাডাম, with due respect I would like to inform you that I am a student of class 9 of your institute, আমি আপনার বিদ্যালয়ের ক্লাস 9-এর একজন ছাত্র, আমি আপনাকে সাথে জানাতে চাই। My dad's work is transferable and recently he had been moved to বহরমপুর as my family is going there, আমার বাবার চাকরি হচ্ছে বদলির চাকরি, এই জন্য আমার বাবা রিসেন্টলি বহরমপুরে বদলি হবে, তার জন্য আমার গোটা পরিবারকে সেই বহরমপুরে নিয়ে যাবে। আই অলসো হ্যাভ টু গো দেয়ার উইথ দেম, আমাকেও তাদের সঙ্গে যেতে হবে। ইন সাচ এ সিচুয়েশান ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি ফ্রম দিস স্কুল, এই পরিস্থিতিতে আমার এই বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। টু গেট অ্যাডমিশন ইন এ নিউ স্কুল আই হ্যাভ টু সাবমিট দ্য ট্রান্সফার সার্টিফিকেট, নতুন বিদ্যালয়ে ভর্তি হতে গেলে আমাকে ট্রান্সফার সার্টিফিকেট সেখানে দিতে হবে। Therefore, I humbly request you to issue a transfer certificate to enable me to take admission. এই পরিস্থিতিতে আমি আপনাকে অনুরোধ করছি আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট যাতে দেওয়া হয়। টু টেক অ্যাডমিশন ইন এ নিউ স্কুল, এখানে ইন হবে, এখানে ইন লিখবে, IN ইন এ নিউ স্কুল। I will always remain grateful to you for your kind act, আমি সর্বদা আপনার মহানুভবতার জন্য কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ, ইয়োর্স ট্রুলি রামদাস, ক্লাস 9 সেকশনের রোল নাম্বার 2, তোমার নাম, তোমার সেকশন এবং তোমার রোল নাম্বারটা এখানে লিখে দেবে। তাহলে এটা করলেই কিন্তু তোমাদের এই চিঠিটা লেখা কমপ্লিট হয়ে যাবে। এই চিঠিটা তোমাদের কত মার্কস আছে? 10 মার্কস আছে, 10 মার্কসের উত্তর এটুকু লিখলেই হবে। তাহলে তোমাদের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হয়ে গেল। তোমাদের শুধু যেটা বাকি থাকলো, ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আলোচ্য বিষয় সেপ্টেম্বর মাসের 9ম শ্রেণীর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমাদের এর আগে সেপ্টেম্বর মাসের বাকি সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। তো দেখে নাও আজকে আমাদের প্রশ্ন কী দেওয়া আছে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো এখানে 3টে প্রশ্ন আছে, 3 একে 3, এবারে কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের মানও দিয়েছে। তারপরে শূন্যস্থান পূরণ করো, 3 একে 3, 3টে প্রশ্ন আছে, সংক্ষিপ্ত উত্তরধ্বনির প্রশ্ন। প্রথমটা হচ্ছে 2 নম্বরের মার্কস, তারপরে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে 3 নম্বর, তারপরে 4 নম্বরটা যেটা আছে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয় পশ্চিমী জলবায়ু, সেটা হচ্ছে 5 নম্বর আছে। তো এর উত্তরগুলো এখন আমরা দেখে নেব, এর উত্তরগুলো কী হবে। দেখো প্রথমটা, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো।
অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, দেখো প্রথমটা কি বলেছে, সর্বোচ্চ অক্ষরেখার মান 0 ডিগ্রি। না, সর্বোচ্চ অক্ষরেখার মান 0 ডিগ্রি হয় না, সর্বোচ্চ অক্ষরেখার মান হয় আমরা সকলে জানি 90 ডিগ্রি। প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, কখনোই নয় প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত নয়, একমাত্র নিরক্ষরেখা হচ্ছে মহাবৃত্ত। অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, এটা একদম সঠিক, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরালে হয়। আচ্ছা, তারপরে এটা যেহেতু সঠিক তাও আমরা পরেরটা দেখে নিচ্ছি। প্রতিটি অক্ষরেখার পরিধি সমান, কখনোই পরিধি সমান নয়, সবচেয়ে বড় পরিধি হচ্ছে নিরক্ষরেখা, তারপরে যত উত্তর দিকে বা দক্ষিণ দিকে যাব তত তার পরিধি কমতে থাকে। ঠিক আছে, তাহলে এর উত্তর হবে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, যেটা আছে কততে, সেটা আছে গয়ে। এবার দেখো, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো স্তূপ পর্বত, লাভা মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি, আগ্নেয়গিরি। তো এটা হবে দক্ষিণে লাভা মালভূমি, তাহলে এটা উত্তর লাভা মালভূমি লিখে দেবে। ঠিক আছে, এবার দেখি ঠিক জোড়াটি নির্বাচন করো। দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, কখনোই না। দামোদর নদী পশ্চিমের মালভূমি অঞ্চলে আছে, তাহলে দামোদর নদী কখনোই হবে না। কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী, তত বটেই, সমুদ্র দূরবর্তী, এটা কিন্তু সঠিক। তা সত্ত্বেও আমরা পরেরটা দেখে নিচ্ছি কি আছে, পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল। তো পর্জল মৃত্তিকা দেখা যায় হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলে, তো আর পশ্চিমের মালভূমি অঞ্চলে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। তাহলে এই তোমাদের জোড়াটা কিন্তু সঠিক নয়। অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল, অ্যালপাইন উদ্ভিদ কোথায় দেখা যায়, অ্যালপাইন উদ্ভিদ উত্তরের পার্বত্য অঞ্চলে দেখা যায়, আর সুন্দরবন অঞ্চলে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। তার জন্য এই জোড়াটাও কিন্তু সঠিক নয়। তাহলে সঠিক কোনটা হলো, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। তাহলে লিখে দেবে কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এবার দেখো শূন্যস্থান পূরণ করো, 3 তিনটে আছে। দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ ডিগ্রি কোণে ছেদ করেছে। এখানে তোমরা লিখবে 90 ডিগ্রি কোণ, বা তোমরা যদি কেউ সমকোণ লেখো তাও হবে, 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। আবহ বিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে থাকে তাকে কি বলে, তাকে বলে রেগোলিথ। লিখে দেবে রেগোলিথ বলে। দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী কি, এটা হবে তিস্তা। উত্তর লিখবে তিস্তা। এবার তোমাদের এই শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এবার চলে আসবো সংক্ষিপ্ত উত্তর দাও, যেটা আছে আবহ বিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো। তো আবহ বিকারে প্রাণীদের ভূমিকা, প্রথমে মানুষের ভূমিকা আমি ব্যাখ্যা করি। বাসগৃহ নির্মাণে শিলার বিচূর্ণন ঘটে। 2 নম্বর কি লিখবে, কৃষিকার্যের মাধ্যমে যান্ত্রিক আবহ বিকার ঘটে। 3 নম্বর লিখবে খনিজ উত্তোলন, জলাশয় খনন, শিল্প স্থাপন প্রভৃতির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবহ বিকার ঘটায়। এটা মানুষের ভূমিকা গেল। এবার অন্যান্য প্রাণীদের ভূমিকা কী হবে, অন্যান্য প্রাণীদের ভূমিকা আমরা দেখে নিচ্ছি। দেখো, যান্ত্রিক পদ্ধতি, ইঁদুর, খরগোশ, খ্যাঁকশিয়াল, প্রেরি কুকুর, পেঁচা ইত্যাদি শিলার মধ্যে গর্ত খুঁড়ে বাসা তৈরি করে। শামুক চুনাপাথরের মধ্যে গর্ত তৈরি করতে পারে। এটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। এবার রাসায়নিক পদ্ধতি চলে যাচ্ছি। পশু পাখির বর্জ্য পদার্থ শিলার রাসায়নিক আবহ বিকার ঘটায়। প্রাণী মারা যাওয়ার পর প্রাণীদের থেকে নির্গত জলীয় পদার্থের মাধ্যমে শিলার রাসায়নিক আবহ বিকার ঘটে। জীবাণু, কীট ও ব্যাকটেরিয়া শিলার মধ্যে রাসায়নিক আবহ বিকার ঘটায়। এটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। তাহলে তোমাদের 3.1 প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে তোমরা। এবার দেখো 3.2 প্রশ্ন কি আছে, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন। ভৌগোলিক কারণের ব্যাখ্যা করতে বলেছে, যেটাতে তোমাদের মার্কস আছে 3। উত্তর লিখবে বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার 90% সমভূমিতে বসবাস করেন। এর ভৌগোলিক কারণগুলি হলো, 1 মৃদু ভাবাপন্ন জলবায়ু, এখানে মধ্যম উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাতের জন্য জলবায়ু মৃদু প্রকৃতির হয়। জলের সহজলভ্যতা, সমভূমির মাটির গভীরে ভৌম জল এবং অসংখ্য নদ নদী, খাল ও জলাশয় থেকে সেচ, দৈনন্দিন কাজকর্ম, পানীয় ও শিল্প কাজে জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কী লিখবে, কৃষির উন্নতি, বিস্তীর্ণ সমতল জমি, উর্বর গভীর পলি বা বেলে মাটি বা কৃষ্ণ মৃত্তিকা, জলসেচের সুবিধার জন্য সমভূমি বিশ্বের শ্রেষ্ঠ কৃষি অঞ্চল, যথা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, হুয়াংহো অববাহিকা, মারে ডার্লিং বেসিন। ঠিক আছে, এগুলো বিখ্যাত সমভূমি। এবার দেখো পরিবহন ও যোগাযোগ উন্নতি। সমভূমি সমতল ভূমিরূপ এবং বিপুল জনসংখ্যার কেন্দ্রীভবনের জন্য
ঘন জালের আকারের সড়ক, রেল, পাতাল রেল, নদী ও আকাশপথের বিস্তার ঘটে। দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় বিকাশ ঘটে। এটা গেল 4 নম্বর পয়েন্ট। তারপরে 5 নম্বর পয়েন্টে তোমরা কি লিখবে? ব্যবসা বাণিজ্যের বিকাশ। এটা গেল হবে 5 নম্বর পয়েন্ট। ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে সমভূমিকে কেন্দ্র করে শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে। ফলে মানুষ সেই শিল্প কেন্দ্রকে কেন্দ্র করে কাজের সুবিধার্থে বসতি স্থাপন করেছে। তোমরা দেখেছো যেখানে ইন্ডাস্ট্রি বা শিল্প আছে সেখানে মানুষ বেশি বসবাস করে, তাই তো? এবার দেখো পরে, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়? এটা আছে 5 নম্বর প্রশ্ন, এটার মান আছে 5। তো দেখে নিই। উত্তর লিখবে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অনস্বীকার্য। প্রথম পয়েন্ট, উষ্ণতার উপর প্রভাব। মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বলেই উষ্ণতা যা হওয়ার কথা তার থেকে অনেকটা কম হয়। আবার মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সময় আকাশ কিছুটা মেঘলা হয়ে থাকে বলে গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে বৃষ্টিপাতের উপর প্রভাব। পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের মূল কারণ হলো মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। 3 নম্বর, মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা। উত্তর লিখবে, কেবল ঋতু বিভাজনই নয়, পশ্চিমবঙ্গের জলবায়ুর ঋতুকালীন বৈচিত্র্য মৌসুমী বায়ুর প্রকৃতির উপর নির্ভরশীল। মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে আগমনকাল হলো মোটামুটি 10ই জুন, কিন্তু প্রতি বছর একই সময়ে মৌসুমী বায়ু আগমন ঘটে না। একে মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা বলে। মৌসুমী বায়ুর অনিশ্চয়তার ফলে খরা বা বন্যা দেখা যায়, তাই তো? তাহলে মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য কখনো নির্ধারিত সময়ের পূর্বে মৌসুমী বায়ুর আগমন ঘটে, তখন অধিক বৃষ্টি হয় ও তার ফলস্বরূপ বন্যা হয়। আবার কখনো দেরিতে মৌসুমী বায়ুর আগমন ঘটে, তখন জলের অভাব দেখা যায় ও খরা হয়। এই জন্য এই মৌসুমী বায়ুর খামখেয়ালি পড়ার জন্য দেখবে এবছরে বৃষ্টিপাতের পরিমাণটা প্রচণ্ড বেশি, তাই তো? এবার দেখবে কৃষির সাফল্য। রাজ্যের অধিকাংশ কৃষিকাজ মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। এখনও পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কৃষিজীবী। ফলে বিভিন্ন খারিফ শস্য যেমন ধান, পাট, চা চাষের সাফল্য সম্পূর্ণভাবে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। 6 নম্বর পয়েন্ট কি দিবে? এটা শেষ পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট দেবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহের সময় রাজ্যে গ্রীষ্মকালীন আর্দ্র জলবায়ু দেখা যায়। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রবাহের সময় রাজ্যে শীতকালীন শুষ্ক জলবায়ু দেখা যায়। এটা দেবে তোমরা 6 নম্বর পয়েন্ট। তাহলে এখানে আমাদের প্রশ্নের মার্কস আছে 5, এটুকু লিখলে আমরা 5 মার্কস পেয়ে যাব। ঠিক আছে? তো তোমাদের ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর এটা শেষ হলো। অর্থাৎ তোমাদের নবম শ্রেণী সেপ্টেম্বর মাসের সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করে দেওয়া হলো। এবার তোমাদের এরপরে সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক একসঙ্গে নিয়ে একটা কম্বাইন ভিডিও আসবে। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত থাকছে।